ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা কথা বলব ৫ টি কারণ নিয়ে, যেই ৫ টি কারণে আমাদের সমাজে আজকে এত সংখ্যক লোক মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ। নাম্বার 1 কারণ হচ্ছে ঘুমের অভাব। আমাদের সমাজের বেশিরভাগ লোকই আমরা পর্যাপ্ত পরিমাণের যে ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য দরকার সেটা আমরা পাই না। এবং আমাদের সমাজে যত রকম ক্রনিক ডিজিজ আছে তার পেছনে প্রধান কালপ্রিট হচ্ছে ঘুমের অভাব। আমাদের জীবনে যখন থেকেই সেলফোন, স্মার্টফোন, Facebook, সোশ্যাল মিডিয়া আসা শুরু করলো, তখন থেকেই আমাদের ঘুমের কোয়ালিটি এবং ঘুমের পরিমাণ দিন, দিন কমে যেতে থাকলো। আমরা ইদার পরিমাণ মতো ঘুমাই না অথবা পরিমাণ মতো ঘুমালেও ঘুমের কোয়ালিটি আমাদের খুব খারাপ থাকে। একটা প্রপার মেন্টাল এবং ফিজিক্যাল, মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের ডেফিনিটলি মেক সিউর করতে হবে আমরা প্রতিদিন ইনাফ ঘুম পাচ্ছি। এবং সেটা যদি পরিমাণের দিক থেকে বলি তাহলে 7 to 9 আওয়ার্স। সাধারণত রেকমেন্ডেড অ্যামাউন্ট অফ প্রপার স্লিপ হচ্ছে 7 to 9 আওয়ার্স ইচ নাইট। সো ৭ ঘন্টার কমেও না কিংবা ৯ ঘন্টার কাছাকাছি। এটা হচ্ছে একটা প্রপার অ্যামাউন্ট এর স্লিপ। কেউ যদি ৯ ঘন্টার বেশিও ঘুমোতে পারে, দ্যাটস টোটালি ফাইন। বাট এট লিস্ট 7 আওয়ার্স অফ স্লিপ। এই প্রপার স্লিপটা একটা হেলথি মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ মেইনটেইন করার জন্য অ্যাবসোলিউটলি ইম্পোর্টেন্ট। আমরা যখন রাতে ঘুমাই তখন আমাদের বডির যত রকম ইনফ্ল্যামেশন আছে তখন আমাদের বডি এই ইনফ্ল্যামেশন গুলোকে ফিক্স করার ট্রাই করে এবং বডির যত ক্ষত আছে এই ক্ষতগুলোকে হিল করার ট্রাই করে। এইজন্য আমরা যখন অসুস্থ থাকি আমাদেরকে ডাক্তাররা সবসময় রেকমেন্ড করে রেস্ট নেওয়ার জন্য। আমরা যখন রেস্ট নেই অথবা আমরা যখন ঘুমে থাকি তখন আমাদের বডি কাজ করতে থাকে আমাদের বডির যত রকম প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে ফিক্স করার জন্য। সো বাট আমরা তার মানে আমরা যদি ইনাফ পরিমাণে ঘুম না পাই, ইনাফ পরিমাণে রেস্ট না পাই, তাহলে আমাদের বডি কখনোই আমাদের বডির যেই বর্তমানে যে ক্ষতগুলো আছে, যে ইস্যু গুলো আছে সেগুলো ফিক্স করতে পারে না। আমাদের বডির এই ক্ষতগুলো এবং ইস্যুস গুলো যেগুলো ইনফ্লামেশন নামে আমরা চিনি, ইনফ্লামেশন বলে থাকি। এই ইনফ্লামেশন গুলোকে ফিক্স করার জন্য আমাদের বডিকে আমাদের রেস্ট নিতে হয়। আমরা ঘুমে থাকতে হয়। আমাদের ব্রেইনটাকে শাট অফ করতে পারলে প্রপারলি তখনই মাত্র আমাদের বডি ইনাফ টাইম পায়, ইনাফ রিসোর্স পায় বডি থেকে আ আ ইনফ্লামেশন গুলোর এগেইনস্ট এ ফাইট করার জন্য। সো ঘুম প্রচন্ড ইম্পোর্টেন্ট এবং ঘুম শুধু নাম্বার দিক থেকেই হবে না। কেউ হয়তো ৭ ঘন্টা ৯ ঘন্টাও হয়তো ঘুমায়। কিন্তু সে ঘুমোতে যায় রাত্র ১টা, ২টা, ৩টার দিকে। কিন্তু সেটা করলেও চলবে না। আমরা যেভাবে জেনেটিক্যালি ডিজাইন, সূর্য অস্ত যাওয়ার পর আমাদের বডি কমপ্লিট রেস্টে চলে যাবে। এবং সূর্য ওঠার সাথে, সাথে আমাদের বডি আবার সজাগ হবে। আমাদের পূর্বপুরুষের যে লাইফস্টাইলটা ছিল সেটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সাথে, সাথে তাদের বডি এবং ব্রেইন কমপ্লিটলি শাটডাউন করত এবং তারা প্রপার রেস্টে চলে যেত। এবং সূর্য উদয়ের সাথে, সাথে তারা সজাগ হয়ে তারা কৃষিকাজ, হান্টিং বা যেটাই হ্যাঁ, হান্টার্স আর গ্যাদারার্স যেটা করত তারা খাবার সংগ্রহ করার জন্য সূর্য ওঠার সাথে, সাথে বের হয়ে পড়ত। সো এটা ছিল আমাদের পূর্বপুরুষদের লাইফস্টাইল এবং আমাদের জেনেটিক যে ফর্মুলা, যে কোড সেটাও এভাবেই ডিজাইন করা যে সূর্য অস্তের সাথে, সাথে আমাদের বডি এবং ব্রেইন শাটডাউন হবে এবং সূর্য উদয়ের সাথে, সাথে আমরা আবার সজাগ হব এবং অ্যাক্টিভ হব। কিন্তু বর্তমান সোসাইটিতে বর্তমান যুগে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টোটালি অপোজিট। সেটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পর আমাদের বডি আরো বেশি অ্যাক্টিভ হয়। আমাদের ব্রেইন তত বেশি অ্যাক্টিভ হয় এবং আমরা রাত্র ২টা, ৩টা, ৪টা পর্যন্ত সজাগ থেকে সূর্য যখন উদয় হয় তখন আমাদের বডি শাটডাউন হওয়া শুরু করে, তখন আমরা ঘুমোতে যাওয়া শুরু করি। এই যে ক্লকটা, এই যে বায়োলজিক্যাল যে একটা ক্লক আমাদের বডির, এটা পুরো এলোমেলো হয়ে গেছে। এবং যখন আমরা ঘুমানোর কথা তখন আমরা সজাগ থাকি এবং যখন আমাদের সজাগ থাকার কথা তখন আমরা ঘুমোতে যাই। এই আপসাইড ডাউন যে ক্লকটা হয়ে গেছে আমাদের, এটাকে সার্কেডিয়ান রিদম বলে। এই সার্কেডিয়ান রিদমটাও যখনই এরকম এলোমেলো হয়ে গেল, সার্কেডিয়ান রিদমটা হচ্ছে ডিটারমাইন করে আমরা কখন বিছানায় যাবো, কখন আমাদের বডি রেস্টে যাবে এবং কখন আমাদের বডি এবং ব্রেইন সজাগ হবে। এই রিদমটা আমাদের পূর্বপুরুষের যেটা ছিল সেটা থেকে চেঞ্জ হয়ে বর্তমান বিশ্বে, এবং আমরা হচ্ছি ফার্স্ট অর সেকেন্ড জেনারেশন যাদের এই ফর দ্যা ফার্স্ট টাইম ইন দ্যা এন্টায়ার হিউম্যান হিস্ট্রি যাদের এই সার্কেডিয়ান রিদমটা একেবারে এলোমেলো। তার মানে আমাদের পূর্বে যারাই আসছে, ইভেন আমাদের বাবা-মা, দাদা-দাদি, তাদের পর্যন্ত হিস্ট্রির শুরু থেকে শুরু করে তাদের পর্যন্ত সবাই সেই সার্কেডিয়ান রিদম মেনে তাদের লাইফটা লিড করছে। তারা সূর্যাস্তের সাথে, সাথে বিছানায় গেছে, ব্রেইন শাট আউট করছে, বডি শাট অফ করছে এবং সূর্য উদয়ের সাথে, সাথে তারা অ্যাক্টিভ হয়ে গেছে। তাদের ব্রেইন, বডি দুটোই অ্যাক্টিভ হয়ে গেছে এবং তারা কাজ করতে নেমে গেছে। সো এই যে নতুন একটা লাইফস্টাইল ফর দ্যা ফার্স্ট টাইম ইন হিউম্যান হিস্ট্রি আমরা এখন অ্যাডপ্ট করছি থ্যাংকস টু সোশ্যাল মিডিয়া, থ্যাংকস টু স্মার্টফোন। এখন আমাদের বডিতে এমন ধরনের ডিজিজ এবং এমন ধরনের ক্রনিক কন্ডিশন দেখা যাচ্ছে যেটা নাকি আমাদের পূর্বপুরুষদের মাঝে কখনোই দেখা যায়নি। যদিও কারো মাঝে দেখা গিয়েছে সেটা হচ্ছে অনেক বয়স হওয়ার পরে। কিন্তু আমাদের এই সোসাইটিতে আমাদের যুগে এসে আমরা যেটা দেখতে পারতেছি এটা হচ্ছে ইয়াং, অ্যাপারেন্টলি হেলথি, ভাইব্রেন্ট লোকজনদের তাদের মাঝে বিভিন্ন রকম ক্রনিক ডিজিজের আ দেখা পাওয়া যাচ্ছে বিকজ লাইফস্টাইল টোটালি ডিফারেন্ট হয়ে গেছে আমাদের পূর্বপুরুষদের থেকে। এবং তার মধ্যে একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ঘুমের যে সাইকেলটা, সার্কেডিয়ান রিদম আমরা টোটালি আপসাইড ডাউন করে ফেলছি। সো কারো যদি হেলথি থাকতে হয়, কারো যদি হেলথি হতে হয় এবং কারো যদি ক্রনিক ডিজিজ থেকে দূরে থাকতে হয়, তাদের নাম্বার 1 যেই স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে তাদের স্লিপ রেজিমেন্টটা ঠিক করতে হবে। ঘুমের schedule-টা ঠিক করতে হবে। সেটা হচ্ছে আর্লি টু বেড, আর্লি টু রাইজ। হ্যাঁ? প্র্যাকটিক্যালি হয়তো আমাদের সূর্যাস্ত যাওয়ার সাথে, সাথেই হয়তো প্র্যাকটিক্যালি আমাদেরকে এখন ঘুমাতে যাওয়াটা সম্ভব না। কারণ আমরা এখন সেই আমাদের পূর্বপুরুষের লাইফস্টাইলে নেই। চাইলেও আমরা সেখানে যাওয়া আমাদের জন্য, সেই লেভেলে চলে যাওয়া আমাদের জন্য ইম্পসিবল। বাট এট লিস্ট রিজনেবল একটা টাইমের মধ্যে আমাদেরকে বেডে যেতে হবে। সেটা হতে পারে ১০টা, সেটা হতে পারে ১১টা এবং একটা রিজনেবল টাইমের মধ্যে আমাদেরকে ঘুম থেকে সকালবেলা উঠতে হবে। যেমনই রাতে আমাদের বডি শাটডাউন হওয়াটা যতটা ইম্পোর্টেন্ট, বডির রেস্টে যাওয়া, ব্রেইনের রেস্টে যাওয়াটা যতটা ইম্পোর্টেন্ট, সিমিলারলি আমাদের বডির
এবং আমাদের চোখের এবং ব্রেনের সূর্যের আলোর সংস্পর্শে আসা সকালবেলা ততটাই ইম্পোর্টেন্ট। সো রাতে যেমন আমরা অন্ধকারটাকে অ্যাবজর্ব করি, অন্ধকারটাকে আমরা আলিঙ্গন করি, ঠিক ভোরবেলা আমাদেরকে ঠিক সূর্যের আলোটাকে সিমিলারলি এমব্রেস করতে হবে। সিমিলারলি আমাদের বডির স্কিন এবং ওপেন এরিয়াটাকে সূর্যের আলোতে এক্সপোজ করতে হবে। তখনই আমাদের বডির যে সার্কেডিয়ান রিদম, বায়োলজিক্যাল ক্লক, সেটা আবার আগের পর্যায়ে সেটা ন্যাচারাল লেভেলে চলে আসবে এবং আমরা দেখব আমরা যদি ভোরবেলা সূর্যের আলোর এক্সপোজারে চলে আসি এটলিস্ট 10 to 15-20 মিনিটস এর জন্য, তখন আমাদের কি হয়, আমাদের বডি যখন সেই সূর্যের আলোটা এবং আমাদের চোখ, ব্রেইন যখন সেই সূর্যের আলোতে এক্সপোজ হয় সকালবেলা, সেই আমাদের তখন বডির যে সার্কেডিয়ান ক্লক, সার্কেডিয়ান রিদম, বায়োলজিক্যাল ক্লক, সেটা অ্যালাইন হয়ে যায় ন্যাচারালি। তখন আমাদের জন্য রাতে ঘুমোতে যাওয়া ইজি হয়। ঠিক সিমিলারলি ভোরবেলা আমরা এনার্জেটিক ফিল করি যখন ঘুম থেকে উঠি। সো ভেরি ইম্পোর্টেন্ট আমাদের ঘুমের স্কেডিউলটাকে ঠিক করা আমাদের হচ্ছে প্রাইমারিলি ইম্পোর্টেন্ট একটা টাস্ক। এবং শুধু নাম্বার দেখলেই হবে না যে কেউ ৭ ঘন্টা, ৮ ঘন্টা, ৯ ঘন্টা ঘুমাচ্ছে তার মানে সে ভালো তার মানে তার ঘুমে কোনো প্রবলেম নাই। এটা ঠিক না। ঠিক সময়ে ঘুমাতে যেতে হবে। ঠিক সময় ঘুমাতে যেতে হবে এবং সঠিক পরিমাণ ঘুমাতে হবে এবং একটা ঠিক সময়ে ঘুম থেকে উঠতে হবে, সূর্যের আলোর এক্সপোজারে আসতে হবে। সো আ সঠিক পরিমাণের যে ঘুমটা কারো জন্য সেটা হতে হবে ৭ ঘন্টা, কারো জন্য ৯ ঘন্টা, কারো জন্য ১০ ঘন্টা, ১১ ঘন্টা। যখন পর্যন্ত তোমরা ফ্রেশ ফিল করবা না, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঘুম ঠিকমতো হয়নি। একটা পারসনের ঘুম যদি প্রপার হয়, তার মানে সে যখন ঘুম থেকে উঠবে, তখন সে প্রপারলি হেলথি এবং রিফ্রেশড ফিল করবে। ওকে? ঘুম থেকে ওঠার পরে যদি কেউ টায়ার্ড ফিল করে, কেউ যদি প্রচন্ড ড্রেইন ফিল করে, এনার্জেটিক ফিল না করে, তার মানে there is something wrong. তার মানে তার ঘুমটা প্রপার ঘুম হয়নি এবং কোয়ালিটি স্লিপ হয় নাই। ওকে? আমরা বুঝতে পারবো এটা কোয়ালিটি স্লিপ, সেটা হচ্ছে যখন আমরা ঘুম থেকে ওঠার পর টোটালি ফ্রেশ ফিল করব, এনার্জেটিক ফিল করব। ওকে? সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ঘুমের স্কেডিউলটাকে ফিক্স করতে হবে, রাইট টাইমে বিছানায় যেতে হবে, প্রপার টাইমে ঘুম থেকে উঠতে হবে এবং সকালের যে সানলাইটটা, এই সানলাইটটাতে কিছুক্ষণ সময়ের জন্য হলেও এটলিস্ট রেগুলার কিছুটা এক্সপোজার নিতে হবে, যাতে করে আমাদের সার্কেডিয়ান রিদম এবং আমাদের বায়োলজিক্যাল ক্লকটা অ্যালাইন্ড হয়ে যায়। সো এখন আসি রিজন নাম্বার 2, যেই কারণে আমরা মেন্টালি এবং ফিজিক্যালি এত আনহেলথি। সেটা হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মডার্ন লাইফস্টাইলের কারণে বেশিরভাগ সময় আমরা ইনাফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি পাই না। এগেইন আমাদের পূর্বপুরুষের রেফারেন্স দিলে যেটা বলতে হয়, আমাদের পূর্বপুরুষরা অনেক ফিজিক্যালি অ্যাক্টিভ ছিল। তাদের সারভাইভাল এর জন্য তাদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হয়েছে। তারা বন্য পশু-পাখির হাত থেকে নিজেদের জীবন বাঁচানোর জন্য তাদের ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হয়েছে। ইভেন তাদের খাবার-দাবার সংগ্রহ করার জন্য এবং বেঁচে থাকার জন্য তাদের ফিজিক্যালি অ্যাক্টিভ থেকে হান্টিং, গ্যাদারিং করতে হয়েছে। সো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল এনরমাসলি ইম্পোর্টেন্ট তাদের সারভাইভাল এর জন্য। কিন্তু বর্তমান যুগে আমাদের সারভাইভাল এর জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটির কোনো দরকার নেই। যেমনই আমাদেরকে কেউ তাড়া করতেছে না, আমাদের প্রাণের উপর কোনো রকম থ্রেট আসতেছে না। ঠিক সিমিলারলি আমাদেরকে আ হান্টিং, গ্যাদারিং করতে হচ্ছে না, ফিশিং করতে হচ্ছে না আমাদের খাবারের জন্য, খাবার সংগ্রহ করার জন্য। এবং অন টপ অফ অল দ্যাট আমাদের কেরিয়ার, লেখাপড়া, কেরিয়ার, জব এইসবের জন্য আমরা এখন বেশিরভাগ সময় অতিবাহিত করি একটা কম্পিউটারের সামনে একটা চেয়ারের উপর বসে। এবং এই জিনিসটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। সো আমাদের সমাজে একটা বিশাল অংশ, বিশাল পরিমাণের লোকজন বসে থেকে তাদের জীবিকা নির্বাহের জন্য তাদের কাজ করতে হয়। এবং এতে করে যেটা হচ্ছে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির পরিমাণ খুবই কমে যাচ্ছে। এবং এর কারণেই আমাদের শরীরে আমরা বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ ডেভেলপ করতেছি। সো এর হাত থেকে বাঁচার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের মেক সিউর করতে হবে এটলিস্ট আমাদের প্রত্যেক জীবনে আমাদের ৩০ থেকে ৪৫ মিনিট এমন একটা সময়, কেউ যদি ১ ঘন্টা পারে দ্যাটস ইভেন বেটার, একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত হওয়া। সেটা হতে পারে একটা আউটডোর স্পোর্টস অথবা সুইমিং অথবা সিম্পল ওয়াকিং অথবা জিমে গিয়ে রেজিস্ট্যান্স ট্রেনিং করা, এক্সারসাইজ করা অথবা কার্ডিও মেশিন ইউজ করে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করা, যেটাই হোক, কোনো না কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের প্রতিদিন কিছু পরিমাণের, একটা নির্দিষ্ট পরিমাণের হলেও প্রতিদিন আমাদের ইনাফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি পাওয়া উচিত। এতে করে আমরা লং টার্ম হেলথটাকে আমরা মেইনটেইন করতে পারবো। এটা আমাদের মেন্টাল হেলথকেও সাহায্য করবে। এটা আমাদেরকে মেন্টাল হেলথটাকেও ঠিক রাখার জন্য সাহায্য করবে। সো ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই ইম্পোর্টেন্ট এবং এই ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের বর্তমান সমাজে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজের মূল একটা কারণ। সো এবার আসি রিজন নাম্বার 3, যে কারণে আমরা ওভারঅল আনহেলথি। সেটা হচ্ছে আমাদের পুয়ার ডায়েট এবং হ্যাবিট। আমাদের বর্তমানে আমরা বেশিরভাগ সময় ফাস্ট ফুড এবং প্রসেসড ফুডের উপর আমাদের ডায়েটটা নির্ভর করে। সো ফাস্ট ফুড এবং প্রসেসড ফুডটার উপর নির্ভরশীলতা আমাদেরকে এই বিভিন্ন ধরনের ডিজিজের কাছাকাছি নিয়ে আসছে। মানে বর্তমান মডার্ন টেকনোলজিক্যালি অ্যাডভান্সড লাইফস্টাইলের কারণে এখন এত ইজি হয়ে গেছে, স্মার্টফোনে খাবার অর্ডার করতে পারি এবং এই খাবার আমাদের বাসায় চলে আসে। এবং এতে করে দেখা গেছে আমাদের বাসায় যে হোমমেড খাবার আ তৈরি করার যে টেনডেন্সিটা, মানসিকতাটা, সেটাও আস্তে, আস্তে নষ্ট হয়ে গেছে। এখন আমরা অনেকেই মনে করি যে বাসায় খাবার প্রিপেয়ার করা টোটালি একটা ওয়েস্ট অফ টাইম। এটা হচ্ছে ইজি, কয়েকটা ক্লিকের মাধ্যমে আমরা আমাদের বাসায় খাবার নিয়ে আসতে পারতেছি বাইরে থেকে। এবং বাইরে এই খাবারটা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে প্রসেস হচ্ছে, এটা সম্পর্কে আমাদের ধারণা একেবারে নাই বললেই চলে। আমরা মাঝে, মাঝে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম কনটেন্টে দেখি যে এই ধরনের খাবারের রেস্টুরেন্টে কর্তৃপক্ষ অথরিটিস যখন রেট দেয়, তখন তারা বিভিন্ন রকম আ জিনিস পায় যেগুলো আনহেলথি, আনহাইজেনিক কন্ডিশন, আনহাইজেনিক এনভায়রনমেন্ট এ এই খাবারগুলো প্রসেস করা হয়। ইভেন আনহাইজেনিক এবং আনহেলথি ইনগ্রিডিয়েন্টস ইউস করে এই খাবারগুলো প্রসেস করে আমাদেরকে দেয়া হয়। সো অবভিয়াসলি যখন বাইরে থেকে আমরা খাবার আনি, তখন আমরা এই খাবারগুলোর প্রসেস এবং ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে আমাদের ধারণা খুব একটা থাকে না। আমরা জাস্ট কনভেনিয়েন্সটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমরা কনভেনিয়েন্স এবং টেস্ট, আমাদের যে মুখের টেস্ট বাড, এটাকে প্রায়োরিটি দিতে গিয়ে আমরা এই ধরনের ঝুঁকিপূর্ণ খাবারগুলো ডেইলি বেসিসে কনজিউম করি। এবং এই খাবারগুলো ডিরেক্টলি আমাদের বডির ইনফ্লামেশন ইনক্রিজ করে এবং দিনে, দিনে আমাদের বডিতে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ ইন্ট্রোডিউস করে।
এবং এটার কারণে আরেকটা জিনিস যেটা হয়, আমাদের যে গাট হেলথ, আমাদের গাটের ভেতরে যে মাইক্রোবায়োম আছে, এই মাইক্রোবায়োমের যে একটা ব্যালেন্স, গুড ব্যাকটেরিয়া ভার্সাস ব্যাড ব্যাকটেরিয়া, এই ব্যালেন্সটাকে নষ্ট করে দেয়। অ্যাজ এ রিজাল্ট আমাদের গাট হেলথ খারাপ হতে থাকে এবং এই ইমব্যালেন্সড গাট হেলথ সরাসরি আমাদের ব্রেইনের উপর একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে। এতে করে আমাদের মানসিক হেলথও দিনে, দিনে নষ্ট হতে থাকে। পুয়ার ডায়েট এবং পুয়ার হ্যাবিট যেটা, সেটা আমাদের ফিজিক্যাল হেলথ নষ্ট করার সাথে, সাথে সরাসরি আমাদের মেন্টাল হেলথের উপর একটা নেগেটিভ ইফেক্ট ফেলে। সো আমাদের যেটা করতে হবে, আমাদের বাইরে থেকে ফাস্ট ফুড এবং বাইরের ফাস্ট ফুড এবং প্রসেস ফুডের উপর নির্ভরশীলতা আমাদের প্রচুর পরিমাণে কমিয়ে আনতে হবে। এবং বেশিরভাগ সময় ট্রাই করতে হবে যে আমাদের ঘরে খাবার, কিভাবে ঘরের খাবার তৈরি করে সেটা কনজিউম করা। এবং সেটা একটু কষ্ট হলেও, টাইম কনজিউমিং হলেও, সেটা ওভার লং টার্ম সেটা হচ্ছে আমাদের জন্য একটা হেলথি লাইফস্টাইল। আর যখন আমাদের বাইরে থেকে খেতে হবে, যখন আমাদের অন্য কোনো অপশন নেই, আমাদের মাস্ট বাইরে থেকে খেতেই হবে, তখন আমাদের মেক সিওর করতে হবে যে আমরা কোয়ালিটি খাবার পিক করতেছি এবং একটা ভালো সোর্স থেকে, ট্রাস্টওয়ার্দি সোর্স থেকে খাবারটা আমি সিলেক্ট করতেছি, যাদের খাবার আমি ট্রাস্ট করতে পারি। বাট ওভারঅল লং টার্ম সলিউশন যেটা, এই ধরনের ফাস্ট ফুড এবং প্রসেস ফুড থেকে আমাদের নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে। আমরা যদি আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করি এবং মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথের কথা চিন্তা করি, আমাদের হোমমেড খাবারের উপর আমাদের নির্ভরশীলতা বাড়াতে হবে। আমাদের অসুস্থতার পিছনে নাম্বার 4 রিজন হচ্ছে টু মাচ স্ট্রেস। আমরা যখন প্রচুর পরিমাণে স্ট্রেস করি, তখন এটা আমাদের স্বাস্থ্যের উপর একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে। আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ দুটোকেই ধ্বংস করার পিছনে স্ট্রেস, দুশ্চিন্তা, অতিরিক্ত মাত্রায় রাগ করা, এগুলো হচ্ছে বিশাল ভূমিকা পালন করে। আমরা যখন প্রচুর স্ট্রেস করি এবং দুশ্চিন্তা করি, তখন আমাদের বডি একটা হরমোন তৈরি করে, সেই হরমোনটার নাম হচ্ছে কোর্টিসল। এই কোর্টিসল হরমোন আমাদের বডির বিভিন্ন অর্গান এবং মাসলটাকে ব্রেকডাউন করে, সেখান থেকে এনার্জি সোর্স তৈরি করে, সেখান থেকে এনার্জি নেওয়ার ট্রাই করে এবং তখন বডি ক্যাটাবলিক স্টেটে চলে যায়। এটা আমাদের গ্রোথ হরমোনের জন্যও খারাপ। আমাদের বডির গ্রোথ হরমোনটাকেও লোয়ার করে ফেলে এবং আমাদের বডির বিভিন্ন অর্গান এবং মাসলকে অ্যাটাক করে, সেই মাসলগুলোকে ব্রেকডাউন করা শুরু করে। সো এটা আমরা বডির জন্য একেবারেই আনহেলথি এবং অফ কোর্স ওভার দ্য লং টার্ম এটা আমাদের ব্রেইনের জন্য এবং মানসিক স্বাস্থ্যের জন্য আনহেলথি। অবশ্যই আমাদের পক্ষে একদম স্ট্রেস ফ্রি লাইফ লিড করা ইম্পসিবল। কিছুটা স্ট্রেস আমাদের লাইফে কম বেশি সবারই থাকবে। কিন্তু আমাদের যেটা ট্রাই করতে হবে সেটা হচ্ছে এটাকে ম্যানেজ করা, কনসিয়াসলি ম্যানেজ করা। আমরা যখনই স্ট্রেস ফিল করব, দুশ্চিন্তা ফিল করব, তখনই আমাদের চিন্তা করতে হবে যে এই দুশ্চিন্তা করাটা, এই কন্টিনিউয়াসলি কোনো কিছু নিয়ে স্ট্রেসে থাকা, ক্রনিক দুশ্চিন্তা করা, এটা কি ওভারঅল লাইফে কোনো বেনিফিট এড করতেছে কিনা? আমাদের কোনো প্রবলেম নিয়ে দুশ্চিন্তা থেকে আমাদের চিন্তা করতে হবে যে এটার সলিউশন কি আমার পক্ষে বের করা সম্ভব কিনা? সো আমাদের যেটা ট্রাই করতে হবে, আমাদের দুশ্চিন্তার পরিমাণটা কমাতে হবে। হ্যাঁ, আমাদের টোটালি দুশ্চিন্তা, স্ট্রেস ফ্রি লাইফ আমাদের পক্ষে লিড করা সম্ভব না। স্পেশালি বর্তমান যুগে। কিন্তু আমাদের ট্রাই করতে হবে লাইফে কিভাবে এই দুশ্চিন্তা এবং স্ট্রেসটাকে কিভাবে ম্যানেজ করে কমিয়ে রাখা যায়। এটার জন্য দরকার হলে আমাদের লাইফ স্টাইলটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যেখানে এই ধরনের বাহ্যিক এবং আননেসেসারি যে স্ট্রেস এবং আননেসেসারি যেই আ নেগেটিভিটি, এটা যাতে আমাদের বডিতে না ঢোকে। এটার জন্য যেটা করতে পারি, আমরা নেগেটিভ যেই স্ট্রেস ডেলিভার করে এমন যেই জিনিসগুলো, সেগুলো থেকে আমরা দূরে থাকতে পারি। তার মধ্যে যে জিনিসগুলো ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম পোস্টের কারণে, বিভিন্ন রকম কনটেন্টের কারণে আমরা স্ট্রেসড হয়ে যাই। আনহেলথি কনটেন্টে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি দেখা যায়। কারণ আনহেলথি কনটেন্ট এবং নেগেটিভ কনটেন্ট মানুষ কনজিউম করে বেশি। কিন্তু আমরা জানি না যে, আমরা বুঝতে পারি না যে এই নেগেটিভ কনটেন্ট গুলো প্রতিনিয়ত এভরিডে কনজিউম করার কারণে যে আমাদের বডিতে একটা লং টার্ম ড্যামেজ হচ্ছে এবং আমাদের মানসিক স্বাস্থ্য যে দিন, দিন খারাপের দিকে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা কনটেন্ট তৈরি করে তারা বেশিরভাগই জানে নেগেটিভ কনটেন্টই বেশি কনজিউম করতে লাইক করে পজিটিভ কনটেন্টের থেকে। দ্যাটস ওয়াই তারা নেগেটিভ কনটেন্টের উপরই ফোকাস করে বেশি। বাট যারা আমরা কনজিউমার আছি, তাদের স্বাস্থ্যের উপর এই নেগেটিভ কনটেন্ট প্রচুর নেগেটিভ ইফেক্ট ফেলে। সো আমাদের মেক সিওর করতে হবে এই ধরনের নেগেটিভ কনটেন্ট কনজিউম করা থেকে দূরে থাকতে হবে সোশ্যাল মিডিয়া থেকে। সব নিউজ আমাদের জানার দরকার নেই, সব ঘটনা সম্পর্কে আমাদের ধারণা রাখার দরকার নেই এবং সবকিছুতে আমাদের কমেন্ট অথবা আমাদের ইনপুট, আমাদের মতামত দেওয়ারও কোনো দরকার নেই। আমাদের পার্সোনাল লাইফে যদি ডিরেক্টলি কোনো কিছু ইমপ্যাক্ট না ফেলে, তাহলে সেই জিনিসটাকে ইমিডিয়েটলি জানার কারণে, যেহেতু যেমন আমারও কোনো উপকার আসবে না, ঠিক তেমনভাবে আমিও কারো হেল্প করতে পারব না। সো এই ধরনের নেগেটিভ নিউজ অথবা নেগেটিভ কনটেন্ট যত কম কনজিউম করা যায়, তত আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য এটা ভালো। নাম্বার 2 হচ্ছে নেগেটিভ অথবা টক্সিক ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার্স, এদের থেকে দূরে থাকতে হবে। এদের থেকে রিলেশনশিপটা একটু ডিসট্যান্স রাখতে হবে। কারণ এমন কারো সাথে যদি আমরা সবসময় চলি, সবসময় আড্ডা দেই অথবা দেখা করি অথবা একটা রিলেশনশিপ বজায় রাখি, যাদের কাছ থেকে সবসময় আমরা নেগেটিভিটি পাই এবং যারা আমাদেরকে স্ট্রেস ফিল করায়, নেগেটিভ এনার্জি ফিল করায়, তাহলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য লং টার্ম খুবই খারাপ। সো আমাদের মেক সিওর করতে হবে টক্সিক এবং নেগেটিভিটি যারা আমাদের লাইফে নিয়ে আসে, তাদেরকে আমাদের জীবন থেকে একটু দূরে রাখা। নেগেটিভ এবং টক্সিক সোশ্যাল মিডিয়া কনটেন্ট এবং নেগেটিভ এবং টক্সিক ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স থেকে এবং মানুষজন থেকে যদি আমরা দূরে থাকতে পারি, আমাদের লাইফের বেশিরভাগ স্ট্রেস এবং দুশ্চিন্তা অটোমেটিক্যালি কমে যাবে। আমরা যদি নিজেদের জীবনে ফোকাস করি, নিজেদের লাইফে ফোকাস করি, নিজেদের স্কিল, নিজেদের ফাইন্যান্স, নিজেদের হেলথের উপর ফোকাস করি, তাহলে আমাদের স্ট্রেস অনেক কমে যাবে এবং আমরা বাহ্যিক জিনিসে, যেগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল নাই, আমাদের স্ট্রেসটা তখনই অ্যাকচুয়ালি বেশি আমাদের লাইফে আসে, যখন এমন কিছু নিয়ে আমরা চিন্তা করি অথবা এমন কিছু নিয়ে আমরা রাগ করি, উত্তেজিত হই অথবা আমরা ইমোশনাল হয়ে পড়ি, যেই জিনিসগুলোর উপর আমাদের কন্ট্রোল নেই। এবং সেইজন্যই আমাদের স্ট্রেস লেভেলটাও এই কারণে বেশি হাই থাকে। কারণ ওই ইভেন্টগুলোকে, ওই সিচুয়েশনগুলোকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না। সো স্ট্রেস করাটাই তখন আমাদেরকে একরকম একটা মাত্র উপায় থাকে। কিন্তু আমরা যদি নিজেদের উপর ফোকাস করি, আমরা যদি নিজেদের জীবনের উপর ফোকাস করি, আমাদের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স যারা আছে তাদের উপর ফোকাস করি, যারা আমাদের উপর নির্ভরশীল, তাহলে আমরা এতটা ডিপ্রেসড অথবা এতটা স্ট্রেস ফিল করব না। কারণ এই ইভেন্টগুলোর উপর, এই মানুষগুলোর উপর আমাদের একটা ডিরেক্ট কন্ট্রোল থাকে। এখানে আমরা ইনপুট দিতে পারি এবং এখানে আমরা আমাদের অ্যাকশনের মাধ্যমে চেঞ্জেস আনতে পারি। সো এই কারণে এগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে এগুলো আমাদের নেগেটিভ স্ট্রেস এবং আননেসেসারি স্ট্রেস তৈরি করবে না আমাদের লাইফে। কারণ এখানে আমরা অ্যাকশন নিয়ে চেঞ্জেস আনতে পারি। কিন্তু আমরা যদি এমন কোনো সাবজেক্ট নিয়ে চিন্তা করি যেখানে আমরা কোনো অ্যাকশন নিতে পারতেছি না, সো অ্যাজ এ রিজাল্ট আমাদের টেনশন করা, স্ট্রেস করাটাই একটা মাত্র উপায়। সেই জিনিসটা আমাদের কোনো উপকারই করতেছে না, বরঞ্চ আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর একটা ব্যাপার। সো এই জিনিসটা আমাদের খুবই ইম্পোর্টেন্ট এবং এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, আমাদের যদি স্বাস্থ্য ঠিক রাখতে হয়।
সো ফাইনালি রিজন নাম্বার 5 যে কারণে আমরা মানসিক এবং শারীরিকভাবে আনহেলথি সেটা হচ্ছে প্রপার সানলাইট এক্সপোজার আমরা পাই না। সানলাইট এক্সপোজার হচ্ছে এই পৃথিবীতে জীবন সংরক্ষণের জন্য অন্যতম প্রধান একটা সোর্স। প্রত্যেকটা জীবনের জন্য এই পৃথিবীতে প্রত্যেকটা জীবনের জন্য সানলাইট হচ্ছে একটা এসেনশিয়াল সোর্স অফ এনার্জি। এই সানলাইটের কারণেই পৃথিবীতে যত জীবন আছে তারা বেঁচে আছে। সো প্ল্যান্ট থেকে শুরু করে মানুষ পর্যন্ত প্রত্যেকটা জীবনেরই সানলাইট এসেনশিয়াল। আমাদের বর্তমান এগেইন মডার্ন লাইফস্টাইলের উপর দোষ দিতে গেলে আরেকবার বলতে হয় যে আমরা মডার্ন লাইফস্টাইলের কারণে আমাদের লাইফে সানলাইট এক্সপোজার একেবারে কমে গেছে। আমরা বেশিরভাগ সময় আমাদের জবের কারণে, লেখাপড়ার কারণে অথবা আমাদের লাইফস্টাইলটা এমনভাবে ডিজাইন যে আমরা সবসময় ঘরের মধ্যে থাকি। দিনের বেলাও ঘরের মধ্যে থাকি, রাতের বেলাও ঘরের মধ্যে থাকি। সো আমরা সবসময় শেডের ভিতরে থাকি। যেখানে আমাদের স্কিন ইনাফ সানলাইট পাচ্ছে না। এইজন্য যারা শারীরিক পরিশ্রম করে, রোদে বৃষ্টিতে থেকে যারা মাঠে কাজ করে, যারা কৃষি কাজ করে, যারা রিক্সা চালায়, তারা অন এভারেজ অনেক বেশি হেলথি কম্পেয়ারিং টু যারা কর্পোরেট কাজ করে, যারা অফিস জব করে এবং যারা ডেস্ক বেসড অথবা কম্পিউটার বেসড জবে ইনভলভ তাদের থেকে যারা কায়িক পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম করে তারা অনেক বেশি হেলথি। এটার নাম্বার 1 রিজন হচ্ছে যারা শারীরিক পরিশ্রম করে তারা পর্যাপ্ত পরিমাণে সানলাইট দ্বারা এক্সপোজড হয় এভরিডে। সো তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে সানলাইট এক্সপোজারের কারণে তাদের বডির ইমিউন সিস্টেম অনেক স্ট্রং থাকে। কারণ আমরা জানি সানলাইট আমাদের বডিতে ভিটামিন ডি3 টা অ্যাক্টিভ করে। এর কারণে আমাদের বডির ইমিউন সিস্টেম অনেক স্ট্রং হয়। আমাদের বডি অনেক রোগবালাই, অনেক রকম ইনফ্লামেশন ইজিলি ফাইট করতে পারে। আমাদের শরীরকে হেলথি রাখার জন্য ভিটামিন ডি3 সার্বক্ষণিকভাবে আমাদের শরীরকে বিভিন্ন রোগবালাই থেকে প্রোটেক্ট করতে থাকে। বাট আমরা যখন পর্যাপ্ত পরিমাণে সানলাইটের এক্সপোজারটা পাই, তখন এই ভিটামিন ডি3 প্রোডাকশন লো হয়ে যায়। অ্যাজ এ রিজাল্ট আমাদের বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ আমাদের শরীরে দেখতে পাওয়া যায়। অলসো ডাইরেক্ট সানলাইট মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমরা যখনই ইনাফ সানলাইট পাই, সানলাইট আমাদেরকে ডিপ্রেশন থেকে বাঁচায়, আমাদের ডিপ্রেশন মুক্ত রাখে, আমাদের মন ভালো রাখে, আমাদের শারীরিক এবং মানসিক হেলথ দুটোর জন্যই সানলাইটের এক্সপোজারটা খুবই ইম্পোর্টেন্ট। ওকে? অফকোর্স সিমিলারলি আমাদের পূর্বপুরুষরা সবসময় সানলাইটের এক্সপোজার পেয়ে আসছে এবং এই জেনারেশন থেকে এই মডার্ন জেনারেশনে এসে আমাদের সানলাইট এক্সপোজারটা কমে যাচ্ছে। এবং নো ওয়ান্ডার ওয়াই আমাদের এই ইয়াং পপুলেশনের মাঝে আমাদের সমাজে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ দেখতে পাচ্ছি যেগুলো নাকি আমাদের দাদা-দাদিরা ৯০ বছর বয়সেও অনেক সময় এই ধরনের ডিজিজের কোনো এক্সপেরিয়েন্স তারা পায়নি। সো আমি ৫ টা রিজন যে ৫ টা রিজনের কারণে আমরা মেন্টালি এবং ফিজিক্যালি আনহেলথি এই ৫ টা রিজনগুলো আমি খুব সংক্ষেপে আবার বলে রাখতে চাই। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ল্যাক অফ স্লিপ, নাম্বার 2 হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, নাম্বার 3 হচ্ছে পুয়ার ডায়েট এবং হ্যাবিটস, নাম্বার 4 হচ্ছে টু মাচ স্ট্রেস এবং দুশ্চিন্তা করা এবং নাম্বার 5 হচ্ছে ল্যাক অফ এক্সপোজার টু দ্য সানলাইট। পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলোর এক্সপোজারটা না পাওয়া। আরো অনেক বিষয় আছে যেগুলো আমাদের আনহেলথি থাকার পিছনে কন্ট্রিবিউট করে। কিন্তু এই ৫ টা আমি মনে করি যে ফান্ডামেন্টাল রিজন যার কারণে আমরা মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ থাকি। কিন্তু আমরা যদি এই ৫ টা আইটেমের উপর ফোকাস করি এবং এই ৫ টা আইটেম আমাদের লাইফে ফিক্স করার ট্রাই করি তাহলে আমার বিশ্বাস আমরা ওভারঅল একটা ভালো হেলথ এনজয় করতে পারবো। সেটা শারীরিক হোক আর মানসিক হোক।